এই আইনগুলো প্রতিষ্ঠিতর জন্য, কার্যকরী করার জন্য কিন্তু হা ভোট হয়েছিল, হা ভোট সব বাতিল করে দেওয়া হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ করেছি। আজকের এই মত বিনিময় সভা সুযোগ্য সভাপতি, উপস্থিত জামাত ইসলামের নেতৃবৃন্দ, 7 নম্বর দরাঘাট ইউনিয়নের লক্ষ্মীপুর হাবিল্লা পুকুরিয়া এলাকার সম্মানিত শ্রদ্ধেয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া আমাদের রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্বাচন হয়ে গেছে 12 ফেব্রুয়ারি। আমি সম্ভবত ফেব্রুয়ারি মাসের 8 অথবা 9 তারিখে এখানে একটি সমাবেশ করেছিলাম। সর্বশেষ এই এলাকার জনগণকে নিয়ে আমার বক্তব্য দিন নির্বাচনের আগে আমার বক্তব্য আমি দিয়েছিলাম। এই নির্বাচনে আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া ভালোবাসায় যদি আমি পাশ করতে পারি, তাহলে আমি কি ধরনের ভূমিকা পালন করব। আজকে অনেকেরই প্রশ্ন আছে, নির্বাচন হয়ে গেল 12 তারিখ, এখনো এমপি সাহেবের কোনো খবর নেই, এমপি সাহেব এলাকায় আসে না, আমাদের সাথে দেখা সাক্ষাৎ নাই, অনেকেরই বক্তব্য আছে। আমরা নির্বাচিত হওয়ার পরেই শপথ হয়েছে, শপথের পরে সেন্ট্রালি আমাদের কিছু প্রশিক্ষণ ছিল 2-3 দিন ব্যাপী। এরপরে প্রায় 1-1.5 মাস সংসদের অধিবেশন ছিল। প্রথম অধিবেশন আমাদের জীবনের প্রথম সংসদ সদস্য হওয়া, সংসদের ভিতরে যাওয়া। আমি সংসদের ভিতরে আগে কখনোই যাইনি। অনেক সুযোগ ছিল যাওয়ার, 2001 থেকে 6 পর্যন্ত আমাদের অনেক এমপি ছিল, মানুষ ইচ্ছা করে যায়, আমি আসলে কোনোদিন যাই। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সিঁড়িতে গিয়েছি, ভিতরে আমি জীবনে কখনো যাই। সংসদের ভিতরে যাওয়া, অধিবেশনে থাকা, কথা বলা একটা নতুন অভিজ্ঞতা। রাজপথে জনসভায় বক্তব্য দেওয়া, হাজার লাখ লাখ মানুষের সামনে, আর সংসদে দাঁড়িয়ে 2 মিনিট 5 মিনিট কথা বলা এক জিনিস না। বাংলাদেশের যারা দেশ পরিচালনা করে, রাজনীতির ক্ষেত্রে সামাজিক বিভিন্ন বিষয়ে যারা সব থেকে বেশি সচেতন মানুষ, গোটা দেশ কিন্তু ওর মধ্যে বসে থাকে। কাজেই সেখানে কথা বলতে গেলে অনেক হিসাব কিতাব করেই বলতে হয়। সেই অভিজ্ঞতা অর্জনের জন্য আমি সংসদের অধিকাংশ অধিবেশনে আমি ছিলাম। একটি অধিবেশন মিস হইলে মনে হতো যেন অনেক কিছু মিস করে ফেলেছি, আজকে অনেক কিছু আলোচনা হয়ে গেছে। কিন্তু সংসদের অধিবেশনে থাকে সেগুলো শোনা বোঝা একটা আলাদা জিনিস। এই অভিজ্ঞতা অর্জনের জন্য আমাদের অনেক সময় চলে গেছে। এরপর আমাদের নির্বাচনী এলাকাটা অনেক বড়, 18টা ইউনিয়ন, 2টা পৌরসভা, বাগারপাড়ার এই মাথা থেকে অভয়নগরের শেষ মাথা প্রায় 100 কিলোমিটার পথ। একটা ইউনিয়নে ঘুরতে গেলে 2-3 দিন সময় লাগে। দেখা যায় 2 মাস পরেও হয়তো আর একটি জায়গায় আসা যায় না, যার কারণে সকল শ্রেণী পেশার মানুষের পাশে যাওয়া, তাদের ভালোবাসা, তাদের দোয়া নেওয়া, এটা আমাদের জন্য অনেকটা কঠিন হয়ে গেছে, যার কারণে সব জায়গায় আমাদের পক্ষে যাওয়া সম্ভব হয়নি। আমি আজকে আপনাদের কাছে অভিজ্ঞতায় শেয়ার করি। আমরা এখানে পাশ করার পরে আমাদের যে প্রতিশ্রুতি ছিল যে আমরা দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। এদেশের জনগণের মধ্যে একটি প্রত্যাশা ছিল, আমরা আগেও বলেছি, এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল এবারের নির্বাচনে জামাত ইসলামের সাথে 11 দলের জোট, তারাই ক্ষমতায় যাবে। যার নির্বাচনের যে রেজাল্ট, যে ফলাফল, সেটা হয়নি। মানুষ আশাহত হয়েছে। আজকে ক্ষমতাসীন দল হচ্ছে বিএনপি, 212টার অধিক সিট পেয়ে তারা ক্ষমতায় আছে। 200-200-র অধিক যারা সিট পায়, তারা সংবিধান যে কোনো জায়গায় পরিবর্তন করতে পারে, যদি সেই পরিবর্তনটা পরবর্তী পর্যায়ে দেশের মৌলিক
কাঠামোর বিপক্ষে না যায় এটা করতে পারে। যার কারণে আমরা যে গণভোট দিয়েছিলাম, আমরা ভোট দুইটা দিছি না, একটা জাতীয় নির্বাচন সরকার গঠনের ক্ষেত্রে, আর একটা হচ্ছে গণভোট, হা ভোট। নিশ্চয় আমার সঙ্গে যারা আছেন সবাই হাতে ভোট দিয়েছিলেন। আমরা হাতে কেন ভোট দিলাম, এই ভোটটা কেন দিলাম, এটার প্রশ্ন জনগণের কাছে আজকে রয়ে গেছে। কারণ সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে যারা ক্ষমতায় আছে তারা গণভোট বাতিল করে দিয়েছে। বাংলাদেশে 15.5 বছর সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয়নি, মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। আপনারা কি ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন? কিন্তু 12 ফেব্রুয়ারি নির্বাচনে আনন্দের সঙ্গে, উৎসবের সঙ্গে মানুষ কিন্তু ভোট দিয়েছিল। আমি যে সমস্ত কেন্দ্রে গিয়েছি, প্রায় নির্বাচনের দিন 40টা কেন্দ্রে আমি গিয়েছিলাম। সব জায়গায় মানুষের মধ্যে আনন্দ, উৎসব দেখেছিলাম ঈদের মতো। কোনো কোনো জায়গায় 70-80% ভোট কাস্ট হয়েছে। আমার চোখের সামনে আমি দেখেছি 4টা পর্যন্ত লাইনে মানুষ দাঁড়িয়ে আছে। এই ভোটে মানুষ 70% মানুষ হার পক্ষে ভোট দিয়েছে। হা ছিল কি জন্যে? বাংলাদেশে যাতে আর কোন সরকার ক্ষমতায় এসে জগদ্দল পথের মতো জাতির ঘরে চেপে বসতে না পারে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, দলীয়করণ করতে না পারে, সন্ত্রাস আগের মতো যদি না হয়। এর জন্য অনেকগুলো আইন ছিল যেগুলো গণভোটের মাধ্যমে পাশ হবে। একটা হচ্ছে আগামী দিনের সকল নির্বাচন হবে কেয়ারটেকার সরকারের অধীনে, নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হবে, গণভোটের 1 নম্বরে ছিল এটা। যেটাকে আপনি হা বলেন না না বলেন, জনগণ সেটা চায় না। এখানে অধ্যাদেশ ছিল যে একজন প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি দলীয় প্রধান, সরকার প্রধান হতে পারবেন না। অর্থাৎ দলের প্রধান থাকবেন, সরকারের প্রধান থাকবে, এটা হবে না। আবার ছিল একজন প্রধানমন্ত্রী যিনি হবেন বাংলাদেশে আগামী দিনে 2 টার্মের বেশি, 10 বছরের বেশি তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। আবার ছিল সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে, একটা সংসদ হবে না, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। আবার একটা উচ্চ কক্ষ হবে 100 আসনের, সেই উচ্চ কক্ষ হবে নিম্ন কক্ষে যখন 300 আসনে আইন পাশ হবে, উচ্চ কক্ষে যদি সংখ্যাগরিষ্ঠতা না পায় সে আইন কিন্তু বাতিল হয়ে যাবে। সেই উচ্চ কক্ষ হবে 100 আসন বিশিষ্ট, সেখানে জনগণের যে ভোট যে দল যা পাবে তার আনুপাতিক হারে নির্ধারিত হবে। আমাদের 11 দলীয় জোটের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী 32% ভোট পেয়েছে। 11 দল মিলে আরো কিছু বিষয় হতে পারে। বিএনপি ভোট পাইছে 49%, 49%। তাহলে তারা 100 আসনের মধ্যে তারা সিট পাবে 49টা। কথা বুঝতে পারছেন? বিএনপি জোট প্রায় 33 থেকে 34টা পাবে, স্বতন্ত্র কিছু পাবে। তাহলে দেখা যাবে যে নিম্ন কক্ষে আপনি যতই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, উচ্চ কক্ষে কিন্তু আপনার সংখ্যাগরিষ্ঠ নাই, আপনি 49টা আসন পাবেন, আপনি পাশ করতে পারবেন না। তাহলে উচ্চ কক্ষ আসন আর হবে না, এটা বাতিল করে দেওয়া হয়েছে। আমাদের দেশে 15 বছরে যত গুম খুন হয়েছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার গুম কমিশন করেছিল যে সকল গুমের আয়না ঘরের বিচার হতে হবে, সকল হত্যার বিচার হতে হবে। এই গুম কমিশন অধ্যাদেশ বাতিল করে দেওয়া হয়েছে। আমাদের দেশে, বাংলাদেশে সবসময় বিচার ব্যবস্থা তৈরি করা হয়। বিচার ব্যবস্থায় সুপ্রিম কোর্টে, হাইকোর্টে বিচারপতি নিয়োগ করা হয় দলীয়ভাবে। যে হাইকোর্টে বিচারপতি নিয়োগ করা হবে 20 জন, দেখো কারা কোন দল করে, সরকারি দল কারা কারা আছে। এটা যাতে নিয়ন্ত্রণ করা যায়, বিচার ব্যবস্থাতে দলীয়করণ না হয়, এই জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বে একটা বিচারপতি নিয়োগের একটা কমিশন তৈরি করা হয়েছিল। সেখানে সরকারি দলের লোক থাকবে, দুই দলের লোক থাকবে এবং বিশিষ্ট যারা বিচারপতি তারা থাকবে, যাতে বিচারপতি নিয়োগ করার ক্ষেত্রে কোনো দলীয়করণ না হয়। পুলিশ কমিশন অধ্যাদেশ করা হয়েছিল যে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়োগের ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে দল দেখা হয়। দল যেটা না দেখা হয়, দেখা হয় তার দক্ষতা, তার সততা, তার দেশপ্রেম। এই যোগ্যতার ভিত্তিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়োগ পায় এবং প্রমোশন পায়। স্বাধীন দুর্নীতি দমন কমিশন করা হয়েছিল যে বাংলাদেশের যে কোনো ব্যক্তি দুর্নীতি করলে তাদের স্বাধীনভাবে তদন্ত হয়, সেটাও বাতিল করে দেওয়া হয়েছে। বাংলাদেশে বিগত 15.5 বছরে ব্যাংকগুলো ডাকাতি করা হয়েছে। এই সোশ্যাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, শাহজালাল ব্যাংক বলেন, জনতা ব্যাংক বলেন, রূপালী ব্যাংক বলেন, পোয়ালী ব্যাংক বলেন, অগ্রণী ব্যাংক, সব ডাকাতি হয়েছে। ইসলামী ব্যাংকে সব থেকে বড় ডাকাত করেছিল, ইসলামী ব্যাংকে। ইসলামী ব্যাংক থেকে 80,000 কোটি টাকা নিয়ে চলে গেছে। আপনারা যারা গ্রামের, আমাদের বর্তমান সরকার তো 10% যারা টাকা নিয়েছিল 10,000 টাকা মাফ হয়ে গেছে। দেখবেন যে একজন যদি ডাকাতি করে কোথাও
তারা ধরে গুলি করে দেওয়া হয়, তার মামলা হয়, হয় না? ব্যাংকে যদি কেউ ডাকাতি করে রাত্রিবেলায় 5 লাখ টাকা নিয়ে হয়তো শুট করে দেয়, অথবা তার বিরুদ্ধে মামলা হয়। কিন্তু যারা এরকম হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে কিন্তু এরকম কোনো ব্যবস্থা এখনো গ্রহণ করা হয়নি, তারা বিদেশে পলায় আছে, তাদের টাকা কিন্তু ফেরত আসে। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটি আইন করেছিল, ব্যাংক রেজুলেশন আইন। ব্যাংক রেজুলেশন আইনের উদ্দেশ্য ছিল যারা ব্যাংকে ডাকাতি করেছে, টাকা লুটপাট করেছে, তারা যাতে এই ব্যাংকের ফিরে আসতে না পারে। তারা পরে ব্যাংকের কিন্তু মালিক সাজিয়েছিল, মালিক হয়ে তারা নিয়ে চলে গেছে টাকা। কিন্তু ব্যাংকের টাকা কি তাদের? ব্যাংকের টাকা কিন্তু আপনাদের। আপনাদের এমএসএস আছে না ব্যাংকে, ডিপিএস আছে না, এফডিআর আছে না, সবাই আছে। দেখবেন যে ভ্যান চালায়, রিক্সা চালায়, শহরে যে ইজি বাইক চালায়, প্রত্যেকের 500 টাকা 1000 টাকা কিন্তু একটা এমএসএস আছে। এটা কিন্তু ব্যাংকের টাকা। এই টাকা এক জায়গায় হয়ে তাই দিয়ে কিন্তু ব্যাংক ব্যবসা করে, ব্যবসায়ীদেরকে দেয়, টাকা নেয়, ব্যবসা করে, বেতন পায়। তাহলে এই ব্যাংকের যে গরিবের জনগণের কষ্টার্জিত টাকা, এটা তারা লুটপাট করে নিয়ে গেছে। সরকার সে ব্যাংক রেজুলেশন আইন সংসদে বাতিল করে দিয়েছে। আমরা তীব্র প্রতিবাদ করেছিলাম। আমরা দেখেছেন যে সংসদে আমরা অনেক ওয়াকআউট করেছি যে আমরা এর মধ্যে নাই। আমরা চাই স্বচ্ছতা, দক্ষতা এবং সততার সাথে দেশ চালাইতে। দেশে যাতে আর কেউ স্বৈরাচারী না হতে পারে, ব্যাংক ডাকাতি করতে না পারে, সব জায়গায় যাতে যোগ্য, দক্ষ, দেশপ্রেম মানুষ প্রতিষ্ঠিত হতে পারে। সব আইনগুলো কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এই আইনগুলো প্রতিষ্ঠিতর জন্য, কার্যকরী করার জন্য কিন্তু হা ভোট হয়েছিল, হা ভোট হয়েছিল, হা ভোট সব বাতিল করে দেওয়া হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ করেছি। কাজে আজকে আপনাদের সামনে দুঃখের সাথে বলতে হয়, জুলাই বিপ্লবে 1600 মানুষ জীবন দিয়েছে, 1600 তরুণের রক্ত জীবন চলে গেছে, 40,000 মানুষ আহত হয়েছে। 24 জুলাইতে যারা আহত হয়েছিল, পা হারিয়েছিল, চোখ হারিয়েছিল, অনেকে এখনো আপনারা দেখেছেন ব্যাংককের হাসপাতালে ভর্তি আছে। ব্যাংককের হাসপাতালে তারা ট্রিটমেন্ট আছে, এখনো অসংখ্য মানুষ পঙ্গু আছে, তারা সুস্থ হয়। এই রক্ত দিয়ে, জীবন দিয়ে যারা একটি বিপ্লব করলো, একটি ফ্যাসিবাদী সরকারের হাত থেকে আমাদের গণতান্ত্রিক অধিকার দিল, নির্বাচন হলো, সুষ্ঠু নির্বাচন, মানুষ ভোট দিল, তাদের যে আশা এবং আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশে তার কোনো স্বৈরাচারী সরকার জন্ম না হয়, দলীয়করণ না হয়, প্রত্যেকটা হত্যা যদি বিচার হয়, সব কিছু বাতিল করে দিয়ে আবার যে লাও সেই গতি। আমার কথাটা বুঝতে পারছে? যে লাও সেই গতিতে আমরা সেখানেই কিন্তু আছি।